মোটা মাইনের চাকরি গেল ফুরুত করে উড়ে, খাওয়া দাওয়ার টাকা নেই, কপাল গেল পুড়ে। এই গরমে শুধু চাই ঠান্ডা ফলের জুস, চাকরি পেতে গেলে নাকি দিতে হবে ঘুষ। So welcome back to my channel Amazing Read। তো আজকে আমি তোমাদেরকে শোনাবো এক ভয়ঙ্কর কাহিনী। চারিদিকে মেধাবী ছাত্রছাত্রীদের হাহাকার, তারা যোগ্য হওয়া সত্ত্বেও পায়নি চাকরি। বছরের পর বছর তারা সমাজের কাছে হয়েছে অবহেলিত, তাদেরকে বঞ্চিত করে চাকরি ছিনিয়েছে একদল অযোগ্য। তবে সময়ের সাথে সাথে তাদেরও হয়েছে পতন, তাদেরকেও ভোগ করতে হয়েছে কিছু পেয়ে হারানোর শোক। আর আজকে সেই শোক প্রকাশ করতে আসছে সেই সমস্ত চাকরিহারা দিদিরা, শুধুমাত্র দিদি নাম্বার 1-এ। নমস্কার দিদি, আমি এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আজ আমার জিরো থেকে হিরো হওয়া এবং হিরো থেকে আবারও জিরো হওয়ার কাহিনী তোমাকে শোনাতে এসেছি। দিদি, আমি সেই 25,000 জনের মধ্যে একজন যে চাকরি পেয়েও হারিয়েছি। দিদি, ছোট থেকে আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে টিচার হব, কিন্তু স্কুলের এক্সামে আমি চিটিং করতাম বলে আমাকে সবাই চিটার বলতো। কিন্তু সেই চিটার কি করে টিচার হলো সেই গল্পই আজকে শোনাবো। দিদি, আমার অনেক কষ্টের জীবন ছিল, খাওয়ার জন্য ঘরে টাকা ছিল না, কারণ সব টাকা তো আমরা ব্যাংকে রাখতাম। তো ফাইনালি ব্যাংক থেকে টাকা তুলে ঘুষ দিয়ে অনেক কষ্ট করে ওই চাকরিটা পাই। সবাই ভাবে যে ঘুষের চাকরিতে নাকি কষ্ট নেই, কিন্তু তারা তো জানে না ব্যাংকের লাইনে দাঁড়িয়ে অতগুলো টাকা তোলা কত যে কষ্টের। সেটা দিদি আমি ছাড়া আর কেউ জানে না। তারপর সেই লাখ লাখ টাকা নিজের ঘাড়ে করে বয়ে আনলাম দিদি। আবার সেই টাকা সারা রাত জেগে নিজে গুনে চেক করে নিলাম। দিদি, আপনি বলুন তো অতগুলো টাকা গুনতে কি কষ্ট হয় না? তারপরেও লোকে বলবে আমি নাকি ফোকটে চাকরি পেয়েছি। না ভাই, ফোকটে না, আমাকেও কষ্ট করতে হয়েছে। রাত জেগে তোমরা যেমন বই পড়েছো, রাত জেগে আমাকেও টাকা গুনতে হয়েছে। তো দিদি, তারপর অনেক লড়াই করার পর আমি চাকরি পাই। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম। অনেক কষ্ট করলে যে কেষ্ট মেলে সেটা আমি প্রমাণ করে দিয়েছি দিদি, প্রমাণ করে দিয়েছি। যে মেয়েটা উচ্চ মাধ্যমিকে 2 বার ফেল করেছে, সেই মেয়েটা আজ উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদেরকে পড়াচ্ছে। এটা যে কতটা গর্বে সেটা আমি বলে বোঝাতে পারবো না দিদি। আমি নিজে ইতিহাসে ফেল করেও স্টুডেন্টদেরকে ইতিহাস পড়িয়ে ঐতিহাসিক রেকর্ড করেছি। এই, তুমি নিজে ইতিহাসে ফেল করে আবার অন্যদেরকে ইতিহাস কি পড়াও? বলো তো পলাশীর যুদ্ধ কিভাবে হয়েছিল? আমার মতো মহান টিচারকে এই সমস্ত তুচ্ছ প্রশ্ন করে বিব্রত করবেন না দিদি। পলাশীর যুদ্ধ কিভাবে হয়েছিল সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম পলাশ বাগানে যেতে হবে। আমরা সবাই দেখেছি পলাশ ফুলের সৌন্দর্য, আর সেই পলাশ ফুল পছন্দ করতেন এক সুন্দরী রাজকুমারী। তাই রোজ রাজকুমাররা ভিড় করতেন পলাশ বাগানে, কে আগে রাজকুমারীকে পলাশ ফুল তুলে দিতে পারে। আর এই পলাশ ফুল নিয়ে রাজকুমারদের মধ্যেকার যুদ্ধকেই আমরা পলাশীর যুদ্ধ নামে জানি। আচ্ছা বলুন তো দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কেন পেয়েছিলেন? এটা কোন বাঙালি জানে না? দিদি, আমি একজন টিচার হয়ে এটুকু জানবো না? আসলে রবি ঠাকুর কদবেল একেবারেই পছন্দ করতেন না, এমনকি বেল ফুলও পছন্দ করতেন না। আর শুধু তাই নয়, কলিং বেল, সাইকেলের বেল, কোনো বেলই তিনি পছন্দ করতেন না। আর যেহেতু উনি কোনো বেলই পছন্দ করতেন না, তাই ব্রিটিশরা ওনাকে নো বেল দিয়েছিলেন। দিদি, এত জ্ঞান নিয়ে আপনি ঘুমান কি করে? আচ্ছা বলুন তো তাজমহল কে বানিয়েছে? আমাদের তাজ হোটেল যে বানিয়েছে সেই তাজমহল বানিয়েছে। তাহলে তাজ হোটেল কে বানিয়েছে? তাজমহল যে বানিয়েছে। আচ্ছা বলুন তো ঠান্ডা যুদ্ধ কবে এবং কেন হয়েছিল? ঠান্ডা যুদ্ধ কবে মানে? দিদি, ঠান্ডা যুদ্ধ তো প্রত্যেক বছরই হয়। প্রত্যেক বছর ঠান্ডার সময় স্নান করা নিয়ে আমাদের বাড়িতে যে যুদ্ধ হয় তাকেই আমরা ঠান্ডা যুদ্ধ বলে জানি। গান্ধীজির ডান্ডি মাছ সম্পর্কে কি জানেন বলুন? এটা তো খুবই সিম্পল দিদি। আমরা সবাই জানি গান্ধীজি সচরাচর নাচতে পছন্দ করতেন না, কিন্তু এক সময় মার্চ মাসে তিনি ডান্ডিয়া নাচেন। হ্যাঁ, সাধারণত ডান্ডিয়া ফেস্টিভ্যাল অক্টোবরে হয়, নবরাত্রির সময়, কিন্তু গান্ধীজি যেহেতু মার্চ মাসে ডান্ডিয়া নেচেছিলেন তাই সেটাকেই আমরা ডান্ডি মাছ হিসেবে জানি। দিদি, গান্ধীজির সম্পর্কে তো আপনি বিশাল জানেন দেখছি। আচ্ছা, গান্ধীজির লবণ সত্যাগ্রহ সম্পর্কে কি জানেন? আসলে গান্ধীজি একবার খেতে বসেছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে খাবারে লবণ কম ছিল, তাই তিনি লবণ খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এবার আমাদের বাড়িতে লবণ ফুরিয়ে গেলে কি করি? পাশের দোকান দিয়ে লবণ কিনে আনি। কিন্তু গান্ধীজি তো আমাদের মতো ছিলেন না, তিনি তো মহাত্মা, মহান তার হৃদয়। তিনি চাননি সামান্য লবণের জন্য দোকানদারকে বিরক্ত করতে, তাই তিনি লবণ খুঁজতে খুঁজতে নতুন এক গ্রহে পৌঁছে যান, আর সেখানে সত্যি সত্যি লবণ খুঁজে পান। আর তাই জন্যই তিনি সেই গ্রহের নাম দেন লবণ সত্যগ্রহ। আর আমরা যে এই টাটা কোম্পানির লবণ খাই সেটাও কিন্তু ওই লবণ সত্যগ্রহ থেকেই আসে। দিদি, বোঝাই যাচ্ছে আপনি অনেক অভিজ্ঞ টিচার। তাই আপনাকে শেষ প্রশ্ন করতে চাইছি, আর সেটা হলো
আপনি বস্টন টি পার্টির সম্পর্কে কি জানেন বলুন। আসলে এই বোস্টন টি পার্টির অনেক বড় একটা ইতিহাস রয়েছে। একসময় বোসবাড়িতে টন চা উৎপাদন হয়েছিল। সেখানে ব্ল্যাক টি, গ্রিন টি, মিল্ক টি, লেমন টি সব ধরনের চায়ের ব্যবস্থা ছিল। আর সেই চা পার্টিতে গান্ধীজিও উপস্থিত ছিলেন। আর গান্ধীজি সেই চা খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে বোসবাড়ির চা উৎসবকে তিনি বোস্টন টি পার্টি হিসেবে নামকরণ করেছিলেন। নমস্কার দিদি, আমি এক প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আমার জীবনের করুণ কাহিনী তোমাকে শোনাতে এসেছি। দিদি, আমি 14 বছর বয়সে প্রেম করি। তারপর আমার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যাই। কিন্তু আমার পরিবার আমাদের এই সম্পর্ক মেনে নেয়নি। তবুও আমি ওর হাত ছাড়িনি, কারণ ও বলেছিল ও নাকি সরকারি চাকরি করে। তাই আমি ভাবলাম বিয়ের পর আমার আর কোনোদিন টাকা পয়সার অভাবই হবে না। কিন্তু বিয়ের পর ওর বাড়িতে গিয়ে দেখি ছোট্ট একটা কুঁড়ে ঘর, টিভি নেই, ফ্রিজ নেই, এসি নেই, কিচ্ছু নেই দিদি। তখন আমি জিজ্ঞেস করলাম, তুমি যে বললে তুমি সরকারি চাকরি করো, তাহলে তোমার বাড়ির হাল এরকম কেন? দিদি তারপর ও কি বললো জানো? বললো সরকারি চাকরি মানে ও বোঝাতে চেয়েছে ও নাকি সরকার বাড়ির চাকর। মানে সরকার বাড়িতে যতগুলো গাড়ি আছে ও নাকি সেই গাড়ি ধোয়ার কাজ করে। দিদি তুমিই বলো, এটা কি প্রতারণা নয়? সরকার বাড়ির চাকর হয়ে বলছে আমি সরকারি চাকরি করি। তো দিদি সেদিনই ওই পোড়ামুখর ঘর ছেড়ে আমি নিজের বাপের বাড়িতে চলে আসি। তারপর আমার বাবা মা আবার আমার বিয়ের ঠিক করে। তবে এবারে আমি আর ভুল করিনি, সব যাচাই করে দেখে নিয়েছি। ছেলে সত্যি সত্যি সরকারি চাকরি করে, বড় বাড়ি, এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সব আছে। শুধু একটা জিনিসই নেই, সেটা হলো পাত্রের মাথায় চুল। দিদি তুমিই বলো, চুল নিয়ে আমি কি করব? চুল ছিঁড়বো নাকি চুলটা কেজি দরে বিক্রি করে থালা বাটি কিনবো? পাত্রের মাথায় টাক, পাত্রের বয়স বেশি, তাতে কি যায় আসে? সরকারি চাকরি তো করে রে বাবা। দিদি আমি ওই টাকলা কাকুকে বিয়ে করেছি বলে আমার বান্ধবীরা কটাক্ষ করে বলতো, ওই কোচি বয়ফ্রেন্ডকে ছেড়ে শেষে এই টাকলা কাকুকে বিয়ে করলি। দিদি আমিও ছেড়ে কথা বলিনি, আমিও ওদের মুখের উপর বলে দিয়েছি টাকে চুল নেই তো কি হয়েছে, টাকের ট্যাকিতে টাকা তো আছে। তারপর দিদি নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে টাকলা কাকুকে বিয়ে করার ঠিক 1 সপ্তাহ পর জানতে পারছি আমার বরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। তাও কিসের জন্য? নাকি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল। এতদিন জানতাম সরকারি চাকরি নোকিয়া ফোনের মতো মজবুত, কিন্তু এত বড় স্ক্যাম হবে ভাবতে পারিনি। সরকারি চাকরির লোভে ওই টাকলা কাকুকে বিয়ে করেছিলাম। এখন সরকারি চাকরিও থাকলো না, উল্টো ওই টাকলুর সাথে এখন থাকতে হবে। দিদি এখন তো দেখছি এরকম টেম্পোরারি সরকারি চাকরির থেকে সরকার বাড়ির চাকর হওয়া অনেক ভালো। দিদি আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এখন বরের চাকরি চলে গেছে, আমরা খাবোটা কি? তো গরমে সব থেকে আগে দই খাবে। নমস্কার দিদি, আমি আজকে আমার দুঃখের কাহিনী তোমাকে শোনাতে এসেছি। কিভাবে আমার জলজ্যান্ত চাকরিটা চলে গেল সেই ব্যাপারেই বলতে এসেছি। দিদি আমি আসলে জিওগ্রাফি টিচার। স্টুডেন্টদেরকে আমার মতো সুন্দর করে কেউ পড়াতে পারবে না। স্টুডেন্টদেরকে আরো অনেক কিছু শেখানোর ছিল, কিন্তু তার আগেই তো চাকরিটা চলে গেল। তবু আমি হলপ করে বলতে পারি আমার মতো জিওগ্রাফি টিচার আর একটাও নেই। আচ্ছা ম্যাডাম, তাহলে বলুন তো হোয়াট ইজ গ্রিন হাউস? আসলে আমরা সাধারণত দেখেছি বিভিন্ন বাড়ির বিভিন্ন কালার হয়, লাল বাড়ি, সাদা বাড়ি, নীল বাড়ি। তো ঠিক একইভাবে যে বাড়ির রং গ্রিন হয় সেটাকেই কিন্তু আমরা গ্রিন হাউস বলি। এছাড়াও যে বাড়িতে ধরুন অনেক যুগ কেউ থাকে না, বাড়ির মধ্যে বাড়ির চারপাশে সবুজ শ্যাওলা পড়ে গেছে, সেই বাড়িটিকেও কিন্তু আমরা গ্রিন হাউস হিসেবে গণ্য করতে পারি। আচ্ছা ম্যাডাম বলুন তো হোয়াট ইজ ওয়াটার সাইকেল? এবছর গরমটা বেশ ভালোই পড়েছে। তো যখন আমরা এই অতিরিক্ত গরমে ডাঙায় সাইকেল চালিয়ে টায়ার্ড হয়ে যাই, তখন যদি আমরা জলের তলা দিয়ে সাইকেল চালাই, সেটাকেই কিন্তু ওয়াটার সাইকেল বলা হয়। যেমন ধরো জলের তলা দিয়ে মেট্রো চলছে, সেটা যেমন ওয়াটার মেট্রো, এটাও ঠিক তেমন ভাবেই ওয়াটার সাইকেল। আপনি তো দেখছি ভূগোলকে একদম গুলে খেয়েছেন। তো ম্যাডাম আমার একটা লাস্ট প্রশ্ন আপনার কাছে, আপনি সুন্দরবন সম্পর্কে যা জানেন বলুন। খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে সুন্দরবন কিন্তু শুধুমাত্র একটা জায়গায় নয়, বিভিন্ন জায়গায় থাকতে পারে। ইনফ্যাক্ট বাংলার ঘরে ঘরে সুন্দরবন থাকতে পারে। আসলে যার বন যত দেখতে সুন্দর হবে তাকেই আমরা সুন্দরবন বলে আখ্যা দিতে পারি। দিদি জিওগ্রাফি সম্পর্কে আমার এত নলেজ, তাও আমাকে ছাঁটাই করে দেয়া হলো। হ্যাঁ মানছি আমি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিলাম, কিন্তু নলেজটা তো আমার আছে। আমার খুব চিন্তা হয় দিদি, নিজের জন্য নয়, স্টুডেন্টদের জন্য। ওদেরকে কে পড়াবে আমার মতো করে, কে শেখাবে ওদেরকে ভূগোল? তাই এই দিদি নাম্বার 1-এর মঞ্চে এসে আমি সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলতে চাই, যাদেরকে আমি স্কুলে পড়াতে পারছি না তারা দয়া করে আমার বাড়িতে চলে এসো। আমি বাড়িতে তোমাদেরকে ভূগোল শেখাবো, ভূগোল পড়াবো, ভূগোল সম্পর্কে তোমাদেরকে জ্ঞান অর্জন করাবো। তো যাই হোক দিদি, তোমাকে আমার দুঃখের কাহিনী শুনিয়ে মনটা অনেক হালকা হয়ে গেল। নমস্কার দিদি, আমি আমার ব্যাপারে অনেক কিছু বলতে এসেছিলাম, কিন্তু এদের কথা শুনে আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি দিদি।
তো দিদি আমি মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো মার্কস পেয়েছিলাম। তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি চাকরির পরীক্ষা দিই, আমি সেটাও ভালো দিয়েছিলাম। আমি রাত জেগে পড়াশোনাও করেছিলাম, কিন্তু ওই যে ওনার মতো মানুষ টাকার নোট গুনতে গিয়ে রাত জেগেছিলেন না, সেই জন্য আমার রাত জাগাটা বিফল হয়ে গেল। আমি আর চাকরি পেলাম না, কারণ আমার তো অত টাকা নেই, আমার তো ঘুষ দেওয়ার মতো টাকা নেই দিদি। তাই এখন চপ দোকান দিয়েছি আর এখন বিন্দাস চলছে। আর যাদের চাকরি চলে গেছে তারা একদম ভয় পেও না, আমার দোকানে বেসন গোলার কাজটা তোমাদেরই দেবো। তো গাইস, কেমন লাগলো চার দিদির কাহিনী সেটা কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।